কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বেই রয়েছে এরকমই স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা, মৌসুনী আইল্যান্ড। যাই হোক, এইখানে মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে এনারা এত লড়াইয়ের পরে, এত যুদ্ধের পরেও কি সুন্দর হাসি মুখে সহজ সরলভাবে জীবনটা কাটাচ্ছেন। আমার রুম নাম্বার 5, আর দরজার সামনেটা একটু দেখুন কি সুন্দর বাঁশের সেই চ্যাচারি বলে এগুলোকে। মালাইকারিটা যা দারুণ সুন্দর রান্না হয়েছে না, একদম মনে হচ্ছে ঘরের তৈরি। এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 11ই জানুয়ারি 2026, এই বছরের প্রথম ভিডিও, এই বছরের প্রথম ট্রাভেল জার্নি। আর আমরা আজ চলে এসেছি শহরের কোলাহল ভিড়ভাট্টা থেকে অনেক দূরে, একদম শান্ত নিরিবিলি একটা দ্বীপে, মৌসুনী দ্বীপে। হ্যাঁ, এই দ্বীপের নাম তো নিশ্চয়ই আপনি এতদিনে শুনেই ফেলেছেন, কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই মৌসুনী বিচের, এই মৌসুনী দ্বীপের প্রকৃত রূপ। শান্ত নিরিবিলি পরিবেশ, যাতায়াতের গল্প, এখানকার মানুষের জীবনযাত্রা আর টুকরো কিছু কিছু মুহূর্ত, সেই সব মুহূর্ত যা চট করে ক্যামেরায় ধরা পড়ে না, তবে মনের খাতায় দাগ কেটে যায় বহুদিন। আমরা আজকে দাঁড়িয়ে আছি মৌসুনী বিচে, আর এই সমস্ত গল্প জানার জন্য আমাদের আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় নতুন একটি করে ট্রাভেল ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাহলে আর দেরি কিসের, চলুন পাড়ি দিই আজ মৌসুনী দ্বীপের দিকে। আর আমাদের এই যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা সাউথ সেকশনের বারুইপুর রেলওয়ে স্টেশন থেকে। গুড মর্নিং ফ্রম বারুইপুর জাংশন। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 8টা, মানে 7:58। আর বারুইপুর স্টেশন থেকে এখন আমরা ধরে নিচ্ছি নামখানা লোকাল, শিয়ালদা নামখানা লোকাল। এটা বারুইপুরে আসে 7:58-তে, আর নামখানায় গিয়ে পৌঁছবে ওই মনে হয় 10টা নাগাদ। তো ট্রেন ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনে উঠেই যাব আমরা এখন। কিন্তু একটাই টেনশন যে কতটা ভিড় হবে আর ঠিকঠাক উঠতে পারবো কিনা, কারণ আজকের ডেট হচ্ছে 11ই জানুয়ারি, কিছুদিন বাদেই গঙ্গাসাগরের মেলা। তো এই ট্রেনগুলো এখন খুব ভিড় হয় নামখানা লোকালগুলোতে, ওইটা একটা চাপ আছে। দেখা যাক কি হয়। লোকাল ট্রেন মানেই সার্ভাইভাল গেম, ভিড়, ধাক্কাধাক্কি, লাগেজ সব জিতে আমরা চলেছি মৌসুনীর পথে। এখন পুরো 9টা বাজে, মানে 8:48 এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে আসার কথা ছিল, 8:48 এসছে, একদম কারেক্ট টাইমে এসছে। কিন্তু এখনও আমরা বসতে পারিনি। আমি জাস্ট ঢুকলাম ভেতরে, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলাম এবং প্রচণ্ড রিস্ক নিয়ে উঠেছি। এত ভিড় ছিল, মানে পুরো প্যাকড আপ ভিড় ছিল, বাইরেটা দেখানোর মতন অবস্থা একটুও ছিল না। লক্ষ্মীকান্তপুরে এসে একটু মডারেট হয়েছে ব্যাপারটা। আর প্রচুর হকার, প্রচুর জিনিসপত্র, মানে কি নেই ট্রেনে। এই ট্রেনটা এখান থেকে ছাড়বে 9:15, আর নামখানা গিয়ে পৌঁছবে 10:08। তখন 9টা বাজে, আরও 15 মিনিট আমাদের ওয়েট করতে হবে, তারপর এখান থেকে ছাড়বে ট্রেনটা। তো সেই জন্য এই সময় যদি আপনারা আসেন তাহলে এই ভিড়টা কিন্তু মাথায় রাখবেন, চেষ্টা করবেন যে মানে শিয়ালদা থেকে আসার, তাহলে সেক্ষেত্রে একটুখানি মানে বসে বা একটু রিল্যাক্সে আসতে, রিল্যাক্সে পারবেন না, মানে ভেতরে একটুখানি এ করে মডারেটলি আসতে পারবেন। আমাদের মতো যেহেতু
একদম মাঝখান থেকে আমরা উঠেছি, সেই জন্য আরও বেশি আমাদের কষ্টটা হয়েছে। এখন রীতিমতো জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে হয়েছে ঠান্ডার জন্য। সকালে প্রচুর কিছু পরে বেরিয়েছিলাম, এখন ঘাম হচ্ছে, এত গরম লাগছে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে বেশিরভাগ ট্রেনই শিয়ালদা থেকে ডিরেক্ট নামখানা পর্যন্ত দেখায় না। এই ট্রেনটি যেমন ছিল শিয়ালদা থেকে সকাল 7:14 এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে বেশ খানিকটা হল্ট দিয়ে আবার কিছুক্ষণ পর এই ট্রেনটি হয়ে যায় নামখানা লোকাল। আমরা চলে এলাম কাকদ্বীপে, এখন সময় পুরো 10টা। আর এই কাকদ্বীপ স্টেশনে এসে তবে ট্রেনটা একটু ফাঁকা হলেও সবাই ভালোভাবে একটু বসতে পারলো। আর এইখান থেকেই কিন্তু স্টেশনে দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং স্নিফার ডগও রয়েছে, কারণ এখান থেকেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ এখান থেকেও কিন্তু গঙ্গাসাগরের দিকে যাওয়া যায়, অনেকে কাকদ্বীপে নেমেও যান, তো সে কারণে এখান থেকেই কিন্তু সেই প্রস্তুতি চোখে পড়ছে। আর আমাদের গঙ্গাসাগরের দুটো ভিডিও রয়েছে চ্যানেলে, গঙ্গাসাগরের পুরো পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডিটেলস রয়েছে। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে গঙ্গাসাগর সম্পর্কে আপনাদের কিন্তু খুব স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। এখন ঘড়িতে সময় ঠিক 10:20, 10:05 আসার কথা ছিল ট্রেনটা, এখানে একটু লেট করে এসেছে। তবে এখানে এসে যেটা বুঝতে পারছি, একেবারে সাজো সাজো রব, স্টেশনের ওপরে প্যান্ডেল রয়েছে, প্রচুর মানুষ রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এখান থেকে সবাই যাচ্ছে, মানে বেশিরভাগ মানুষই যাচ্ছেন গঙ্গাসাগরের দিকে। তবে আজকে আমরা গঙ্গাসাগরের দিকে যাব না, আজ এখান থেকে আমরা চলে যাব মৌসুমীর দিকে। সেই জন্য আমাদের এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, সেখান থেকে বাইরের দিকে বেরোতে হবে। আর এইখানে রয়েছে আমাদের ট্রেন। নামখানা স্টেশনের বাইরে এলাম, দারুণ সুন্দর ওয়েদার আজকে, আর খুব সুন্দর ঝকঝকে একটা রোদ উঠেছে। আমি সেই জন্য এত কিছু সকালবেলা পরে বেরিয়েছিলাম ঠান্ডার জন্য, সে সব খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। স্টেশনের বাইরেটা এবং স্টেশন চত্বরটা পুরোটাই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের বাইরে বেরোলে এখানে প্রচুর টোটো থাকে, কিন্তু আজকে এখানে আমি একটাও টোটো দেখতে পাচ্ছি না। মানে ট্রেন থেকে নেমে আমরা চা বিস্কুট খেয়ে তারপরেই বাইরে এলাম, যদিও মোটামুটি ভিড়টা এখন ফাঁকা হয়ে গেছে। যাই ওইদিকে গিয়ে দেখি যে কি গাড়ি পাওয়া যায়, কীরকম কি ভাড়া, সবটাই জানাবো। সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আচ্ছা, স্টেশনের বাইরে একটুখানি এগিয়ে আসলে এখানে কয়েকটি গাড়ি রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে বকখালি, চাইলে গঙ্গাসাগর, চাইলে মৌসুমী আইল্যান্ড, 3টে জায়গাতেই যেতে পারেন। তো মৌসুমী যাওয়ার জন্য আমি যেটা এখানে দরদাম করলাম, এখানে এই টোটোর ভাড়া হচ্ছে 60 টাকা করে শেয়ারে গেলে, আর যদি আপনি পুরো গাড়িটা রিজার্ভ করে যান সেক্ষেত্রে 300 টাকা ভাড়া পড়বে। আচ্ছা, টোটো স্ট্যান্ডটা ছেড়ে আমরা ওই রাস্তাটা ধরে একটু এগিয়ে আসলাম। এখানে একটা ভাইয়ের টোটোয় আমরা উঠে গেছি এবং রিজার্ভে ও আমাদেরকে 200 টাকায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। মানে 300 টাকা ভাড়া, যদিও আমরা একটু দরদাম করেছি। এখন তো ভিড়ের সময় একটু ওরা তো মানে ভাড়া বাড়িয়ে বলবেই। আর এই রাস্তায় কিন্তু প্রচুর খাবার দাবারেরও হোটেল রয়েছে, চাইলে আপনারা এই জায়গা থেকে ব্রেকফাস্ট করে তারপরেও যেতে পারেন। এই যে আমরা মেন রোডে উঠলাম, এবার এখানে এসে এখান থেকেও আপনারা গাড়ি নিতে পারেন। মানে সিস্টেমটা হচ্ছে যত আপনারা এগিয়ে আসবেন তত ভাড়া কমতে থাকবে, এইটা হচ্ছে একটা ট্রিক। আর এইখান থেকে এখন আমরা যাচ্ছি হুজুতের ঘাট, হুজুতের ঘাটে। সেখান থেকে আমাদের খেয়া পারাপার করতে হবে। 2-3টে ঘাট এরকম রয়েছে এখানে, তো বেশি মানে জনপ্রিয় হচ্ছে মৌসুমীতে যাওয়ার জন্য এই হুজুতের ঘাট। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখান থেকে মোটামুটি 19 কিলোমিটার মতন রাস্তা। আমরা উঠে পড়লাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে। এই ব্রিজের ওপর থেকেই কিন্তু আমরা এর আগে বকখালিতে গেছিলাম, সেই ব্রিজের ওপর থেকেই এখন আমরা যাচ্ছি। এর নিচে থেকে নদী আর ওপরের এই ব্রিজ, এটাই কিন্তু বকখালির সাথে এবং মৌসুমীর সাথে সংযোগটা অনেক সহজ করে দিয়েছে। অনেক সময় বেঁচে যাচ্ছে এই ব্রিজটার জন্য এবং যাতায়াতও অনেক সুবিধা হয়েছে। এই ব্রিজটা কিন্তু ছিল না, একেবারে রিসেন্ট তৈরি হয়েছে। আর ওই দেখা যাচ্ছে নামখানা খেয়াঘাট, মানে গঙ্গাসাগর থেকে ফেরার সময় কিন্তু আমরা ওই খেয়াঘাটেই নেমেছিলাম। আর গঙ্গাসাগরে যাওয়ার জন্য এই খেয়াঘাট থেকেই আপনারা নৌকা বা লঞ্চ পেয়ে যাবেন। এই যে এই দিক থেকে সোজা চলে গেলে গঙ্গাসাগর। আর এখন নদীর জলটা কি সুন্দর সবুজ, অপূর্ব লাগছে ওপর থেকে চারপাশটা। ওইদিকে সোজা গেলে গঙ্গাসাগর। এই আমরা টোলটা পার হলাম, এখান থেকে বকখালি হচ্ছে 24 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে 117 ধরে। আর মৌসুমীতে আমরা যেটা যাচ্ছি এখান থেকে ওই 17 কিলোমিটার মতন হবে। এই যে এই টোল আমরা ক্রস করলাম, এটা হচ্ছে নামখানা টোল।
আমরা এখন লালপুল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটার নাম হলো লালপুল ব্রিজ। এখান থেকে সামনে বকখালি আর ওই 18 কিলোমিটার মতন, আর ফ্রেজারগঞ্জ 16 কিলোমিটার। এই জায়গাটা এত সুন্দর, রাস্তাঘাট এত সুন্দর, মানে এখানে আসলেই একটা বেড়াতে যাওয়ার আনন্দ। বাড়ির এত কাছাকাছি, এত সুন্দর জায়গা না। এই নামখানা থেকে যখন এই টোটোটা চলতে শুরু করে আলাদাই একটা আনন্দ হয়। এখন আমরা রয়েছি 7 মাইল বাজারের ওপর। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এটা কিন্তু NH12 ছিল। এইবার এইখান থেকে আমরা এবার ডান দিকের এই যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তায় ঢুকবো, মানে সোজা রাস্তা ছেড়ে দিলাম। আমরা এবার মৌসুমীর পথে এই রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে আমাদের হুজুতের হাট হচ্ছে আরও 3 কিলোমিটার। এই জায়গা থেকে আরও 3 কিলোমিটার রাস্তা আমাদেরকে এখন যেতে হবে। এটা একদম গ্রামের ভিতরের রাস্তা। এখানেও ছোটোখাটো দোকানপাট রয়েছে, মানে ওই বাজারটা এক্সটেন্ডেড হয়েছে। কিছুটা এগোলে আর বাজারটা শেষ হয়ে যাচ্ছে। পুরোটাই একদম গ্রামের ভিতরের রাস্তা। আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। ঘাটের কাছাকাছি এসে এখানে কিন্তু দেখলাম অনেকগুলো পার্কিং এরিয়া রয়েছে, মানে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন 2 হুইলার অথবা 4 হুইলার, সেটা কিন্তু এখানে পার্ক করে তারপরে আপনারা খেয়াঘাট পার হতে পারেন। তো পার্কিংয়ের জন্য কত কি ভাড়া সেটাই দাদা একটু বলে দেবেন। আমাদের পার্কিংয়ে যা 24 ঘন্টায় 4 চাকাতে আমরা 100 টাকা করে নিই, বাইক রাখলে 40 টাকা করে, আর বড় ট্রাভেলস গাড়ি হলে 200 টাকা করে আমাদের পার্কিং চার্জ 24 ঘন্টা। আর বাইক নিয়ে কি ওপারে যাওয়া যায়? বাইক নিয়ে ওপারে যাওয়া যায়, আপনি বাইক এখানে রাখতে পারেন, ওপারে নিয়ে যেতে পারেন। আচ্ছা আমার মতে বাইক নিয়ে যাওয়াটা বেটার। আচ্ছা আচ্ছা। টোটো টাকাটা সেভ হয়ে যাবে এখানে। এই মাঠটা পুরোটাই আমাদের। আচ্ছা, এটা পুরোটাই পার্কিং এরিয়া। আচ্ছা, এখানে তো শেড নেই, বৃষ্টি হলে সেটে মানে বৃষ্টি এখানে এখন শীতকালে যতটা আসে না, তো আমরা বৃষ্টি বর্ষাকালে হলে সেট করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টোটো থেকে নেমে আমরা এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি। এখানে প্রচুর টোটো রয়েছে, মানে ফেরার জন্য কিন্তু এখান থেকে আপনাদের টোটো পেতে অসুবিধা হবে না। আর এইখান থেকে ওপারে যাওয়ার জন্য প্রত্যেক 20 মিনিট অন্তর একটা করে খেয়া ছাড়ে, তো যাওয়ার আর আসার কোনো অসুবিধা নেই। আমরা চলে এসেছি ঘাটে। এটা অ্যাকচুয়ালি হুজ্জাইদ ঘাট, এটাকে হুজুতের ঘাট বলে চলতি কথায়। আর দেখছি একটা নৌকাও চলে এসছে, ফাঁকা নৌকা দাঁড়িয়ে আছে। আর যেটা দারুণ লাগছে যে এখানে এসে জলের রং আর তার উপরে রৌদ্রের রিফ্লেকশন, অপূর্ব সুন্দর আর মিঠে হাওয়া। এই জায়গার মাদকতাই আলাদা। 4-5টা পুরো ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। বেশিক্ষণ লাগবে না নৌকাতে, 5 মিনিট মতোই লাগবে। এখন 11:30 বাজে। পুরো 10 মিনিট লাগলো। আমরা এই পাড়ের ঘাটে চলে এসেছি। এবার আমরা নৌকা থেকে নামবো। নামার আগে নৌকাটা এখানে দড়ি দিয়ে বাঁধা হলো, তারপরে সবাই একে একে ধীরে ধীরে নামলেন। টাকা পয়সা এখনো কিছু দিইনি, জানি না কত ভাড়া নেবে। আমি শেষ, মানে 10 টাকা করে মাথা পিছু আমাদের ভাড়া লাগলো এই খেয়াঘাট পার হওয়ার জন্য। এখান থেকে চারপাশটা দেখতে দারুণ সুন্দর লাগছে। চলো দাঁড়াইলে হবে নি। আচ্ছা, আমরা খেয়াঘাট থেকে বেরিয়ে এখানে টোটো স্ট্যান্ডে চলে এলাম। এখানে প্রচুর টোটো রয়েছে। এখান থেকে আপনারা শেয়ারে যেতে পারেন অথবা রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে ভাড়া পড়বে মাথাপিছু 35 টাকা করে। আর আমরা যেহেতু রিজার্ভে যাচ্ছি, রিজার্ভে আমাদের ভাড়া পড়ছে 175 টাকা। এটা 150 টাকাতেও হয়, তো আমরা আর বেশি দরাদরি করলাম না। 175 টাকা বলেছেন, তাতেই আমরা চলে যাচ্ছি। আপনারা আপনাদের হোটেল বা হোমস্টের নাম বলবেন, ওনারা সেখানে অবধি নিয়ে চলে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে রিসর্ট বুক করেছি, মানে বুক করিনি, কথা বলেছি। এক্ষুনি একটা বিপদ হচ্ছিল।
এই রাস্তায় টোটোগুলো বিভৎস জোরে যায়, এক্ষুনি একটা বিপদ হচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম যে 9 কিলোমিটার রাস্তা, তো এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। আমরা এইদিকে যে চলে এলাম, এখানেও একদম গ্রাম্য পরিবেশ। আর যে রিসর্টে আমরা কথা বলেছি সেখানে অবধি আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখব, দেখে ভালো লাগলে পছন্দ হলে তবেই সেখানে থাকবো, না হলে অন্য কিছু দেখবো। যতটুকু আমি দেখেছি এখানে খুব বেশি মানে বিলাসবহুল কিছু নেই, বিলাসবহুল আমরা চাইও না। পরিষ্কার পরিচ্ছন্ন যদি পেয়ে যাই তাহলে আমরা সেখানে চেক ইন করে যাব। টোটোতে 175 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি মৌসুনী দ্বীপের একেবারে সাগরের পাশে দারুণ সুন্দর একটা রিসর্টে। এই রিসর্টে আমরা কথা বলেছিলাম, কিন্তু এখানে আসার পরে সত্যি মন ভরে গেছে। ভাবিনি এতটা সুন্দর হবে। আমরা আছি আজকে মৌসুনী সি ল্যান্ডে। এখানে প্রবেশ করবার আগে পর্যন্ত মানে আমি একটু কনফিউশনে ছিলাম যে কেমন হবে কি, কিন্তু এখানে এসে ঘরদোর দেখে, পরিবেশ দেখে খুব ভালো লেগেছে। চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এই পুরো রিসর্টের ভিতরের চত্বর। সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, একদম মানে দোরগোড়া পর্যন্ত সমুদ্র তো এসেই গেছে। আর এই হলো চারপাশে থাকার ব্যবস্থা, যেমন এখানে রয়েছে টেন্ট, ছোট ছোট কটেজ, তার সাথে রয়েছে পাকা ঘর। তো আমরা এই ঘরেই থাকছি, ঘর তো আপনাদেরকে দেখাবোই। তার আগে এখানে দাদা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে রেডি, সুন্দর ডাবের জল দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা, আপনাদের এখানে মানে টেন্ট রয়েছে, কটেজ রয়েছে? কটেজ রয়েছে, রুমও আছে। রুমও আছে, একটু ভাড়াগুলো বলে দিন তো। রুমের ভাড়া হচ্ছে পার হেড আপনার 1300 টাকা। টেন্টের সিভেসিং টেন্ট আছে 1100 টাকা, আর কটেজ আছে 1100 টাকা। মানে এগুলো সব খাওয়া থাকা খাওয়া, মিলিয়ে, হ্যাঁ, তাই তো? ফুডিং লজিং নিয়ে। আর ফুডিং এ কি কি আছে? ওয়েলকাম ড্রিঙ্কস আছে, লাঞ্চে ডাল আলু ভাজা পাঁপড় চাটনি, একটা সবজি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, আচ্ছা স্ন্যাক্সে ভেজ পকোড়ার সাথে চা, ডিনারে ডাল আলু ভাজা চিকেন, ভাত বললে ভাত, না তো রুটি। আচ্ছা, মর্নিংয়ে ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর সবজি, সাথে ডিম সিদ্ধ, চা বা কফি, বেশ বেশ এটাই। বেশ। এবার যদি কোনো রেকমেন্ড থাকে বলবে, আর আমরা barbecue দিয়ে chicken টিকেন বারবিকিউ হয়? ওগুলো, হ্যাঁ, ওগুলো তো অ্যাভেলেবেল। আমার সন্ধ্যের আগে বলতে হবে, যে কোনো যা আছে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটার নাম্বার দিয়ে দিলাম, রুমও দেখাবো। এবার সবচেয়ে যেটা আমার বলার কথা সেটা হচ্ছে মৌসুনীতে কিন্তু বেশিরভাগ মানুষই প্রমোশনাল ভিডিও করতে আসেন। আমরা কিন্তু এখানে কোনো প্রমোশনাল ভিডিও করতে আসিনি। জেনুইন আমাদের যেটা ভালো লাগছে, যেটা ভালো লাগবে, যে সমস্ত রিসর্টগুলো ভালো লাগবে, সেই সমস্ত রিসর্টের ফোন নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই সমগ্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা কিন্তু একদম অন্যরকম একটা মৌসুনীকে দেখতে পাবেন। এবার চলুন আমাদের ঘরের দিকে যাওয়া যাক, ঘরটা দেখে নেওয়া যাক, তারপর বাইরেটা তো দেখাবোই। আমার রুম নাম্বার 5, আর দরজার সামনেটা একটু দেখুন কি সুন্দর, বাঁশের সেই চ্যাচারি বলে এগুলোকে, এই রকম দিয়ে দরজার সামনেটা ডেকোরেট করা হয়েছে। অ্যাকচুয়ালি কাঠের দরজা, তার সামনে এটা লাগানো রয়েছে। আর এটা হচ্ছে রুমের ভিতরটা, খুব সুন্দর করে ডেকোরেট করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে যেটা আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল, খাটের চারিদিকে আবার লাইটিং মতন করা রয়েছে, দেওয়ালে একটা সুন্দর ডিজাইন করে দেওয়া রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলটাতে জিনিসপত্র রাখার অনেক রকম ব্যবস্থা রয়েছে, যেটা বেশ ভালো। ড্রেসিং টেবিলের সাথেই একটা প্লাগ পয়েন্ট সুইচ করে দেওয়া রয়েছে, প্লাস ঘরে ঢুকে এখানে সুইচ বোর্ড এবং প্লাগ পয়েন্ট রয়েছে। এই দিকটাতে খুব সুন্দর ডেকোরেট করে দেওয়া রয়েছে, এখানে দুটো প্লাগ পয়েন্ট, এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ক্লিপ দিয়ে দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই অ্যাটাচ বাথরুম এটাও বেশ সুন্দর, স্ট্যান্ডার্ড সাইজ, কোমোড, ছোট্ট একটা বেসিন, শাওয়ার সবটাই রয়েছে। গরম জলের ব্যবস্থা কি রয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে, সেটা যদিও আমি এখনও জানি না, জিজ্ঞেস করে আপনাদেরকে বলে দেব। তবে ঘরদোর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো বাজে স্মেল নেই, এবং পরিবেশটিও আমার এখনও পর্যন্ত ভালো লাগছে। পুরো থাকার অভিজ্ঞতা কি হয় সেটা তো এখানে থাকলেই বুঝতে পারবো, এবং সেটা সবটাই একদম আনফিল্টার্ড আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন বাইরের দিকটা ঘুরিয়ে দেখাই। তখন থেকে আমাকে এই জায়গাটাই টানছে, মানে আসার পর থেকে। এখানে বসার অনেক সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, সন্ধেবেলাটা ভালো লাগবে। ওয়াও, একদম এখানকার যে লাস্ট পয়েন্ট সেখানে চলে এলাম। বাঁশ দিয়ে তৈরি করা একটা ছোট্ট এরকম শ্যাক্স টাইপের বলা যেতে পারে, এবং এখান থেকে চারপাশের ভিউ অনবদ্য সুন্দর।
কোথায় আসলাম, ওয়াও, এত সুন্দর, এত সুন্দর। আর এইখানে জলের কালারটা দেখুন, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মানে এই জায়গাটাতে কিন্তু একদিকে বঙ্গোপসাগর আর একদিকে একটা ছোট নদী এসে মিশেছে, এবং জলটা যে মিশেছে সেটা কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন এখানে জলের দিকে তাকালে। এতদিন অনেক শুনেছি মৌসুনী আইল্যান্ডের কথা, অনেক রকম শুনেছি, কিন্তু সত্যি এখানে এসে মন ভরে যাচ্ছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, একদম নির্ভেজাল প্রকৃতি, সমুদ্র, হাওয়া, অপূর্ব সুন্দর একটা উইকেন্ড কাটানোর জন্য সেরা জায়গা। খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। সবটা ধরে দেখা যাচ্ছে, এখান থেকে পুরো সি লাইনটা দেখা যাচ্ছে, পরপর নৌকাগুলো রয়েছে। প্রত্যেকটা মানে রিসর্টের কিন্তু এই সামনের জায়গাগুলো এক একটা রিসর্টের এক একটা সামনে এরকম করে দেওয়া রয়েছে, এবং এটাই এখানকার সিগনেচার। এখন জোয়ার আছে সেজন্য পুরো জল আমাদের রিসর্টের নিচে অবধি চলে এসছে প্রায় বলা যেতে পারে, কিন্তু ভাটার সময় জলটা নেমে গেলে আপনি আরেকটু নিচে নেমে হেঁটে বেড়াতে পারবেন। তবে এখানে কিন্তু একদম বালি মতো সি বিচটা নয়, কাদা বালি মেশানো রয়েছে, মানে মাটি আর বালি মেশানো রয়েছে। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম ঠিক তার নিচের তলায় যাচ্ছি। এখানে যাওয়ার জন্য এরকম বাঁশের একটা সিঁড়ি, এবং এখান থেকে কিন্তু চাইলে ডিরেক্ট আপনি পুরো সমুদ্রে নেমে যেতে পারবেন। দেখুন একদম জল এখানে এসে ধাক্কা মেরে যাচ্ছে আমাদের সিঁড়িতে। কি অসাধারণ, কি অসাধারণ। আচ্ছা, আমি শুনেছিলাম এই মৌসুনিতে নাকি শুধু ছেলে মেয়েরা আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম আসে। একদমই বাজে কথা। আমি এখানে এসে দেখলাম প্রচুর ফ্যামিলি, প্রচুর বাচ্চা, প্রচুর গ্রুপ, ছেলেদের গ্রুপ, মেয়েদের গ্রুপ সব আছে, এবং সকলের আসার মতনই একটা জায়গা। ভীষণ সুন্দর, ভীষণ মানে নির্ভেজাল। আপনি কিভাবে আনন্দ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। তাই একটা জায়গাকে, প্রকৃতিকে এইভাবে জাজ করে একটা মানে খাপে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। খুব ভালো লাগছে। এইবার যাব এর ওপরের তলায়, মানে যেখানে রয়েছে টেন্টগুলো। মানে যদি আপনি টেন্টে থাকতে চান সেক্ষেত্রে এখান থেকে উঠতে হবে, ওদিক দিয়ে ওঠার মানে জায়গা রয়েছে। সকলের তো আর গোয়া যাওয়ার সাধ্য বা সামর্থ্য অথবা সময় নেই, তো এখানে আসলে কিন্তু সেই গোয়া যাওয়ার খিদে অনেকটাই মিটে যাবে। তার কারণ আমি সামনে সমুদ্রের যেমন রং দেখছি, ঠিক সেরকম এখানে ওঠার পরে দেখছি দুদিকে দুটো এরকম হ্যামক রয়েছে, এবং এখান থেকে উঠে গিয়ে সুন্দর টেন্টের ব্যবস্থা রয়েছে, সি ফেসিং টেন্ট রয়েছে। দারুণ সুন্দর লাগছে এখানে এসে। এবং এখানে আসলে আমার মনে হয় যে আপনি চট করে বাড়ির কাছে যদি গোয়ার ফিল নিতে চান তাহলে এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। এই যে এখান থেকে উঠে গেলেই পরপর রয়েছে টেন্টগুলো, 1 2 3 4 5 6 7টা টেন্ট রয়েছে এখানে। টেন্টগুলো কিন্তু বেশ সুন্দর, সিকিউর পজিশনে রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। একটা টেন্ট কি একটু খুলবো? এই যে টেন্টের ভিতর এই রকম বেশ ভালো, মডারেট স্পেস রয়েছে, দুজনের থাকার জন্য, একজনের থাকার জন্য কিন্তু বেশ ভালো। আচ্ছা, আমাদের ঘুরতে ঘুরতেই এক দাদা চলে এসেছেন রিসর্টের মধ্যে। উনি এখানে বিক্রি করতে এসেছেন মিষ্টি দই, ঘি এবং এখানকার বিখ্যাত জয়নগরের মোয়া। তো আমরা দই নিয়েছি, দইটা এখনও খাইনি, টেস্ট করিনি। ছোট্ট এই দইটা, এই ভাঁড়গুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে 15 টাকা করে পিস। তার সাথে এই ঘিটা যেটা উনি এনেছেন 500 ঘি 300 টাকা। অসম্ভব সুন্দর গন্ধ, আমি জানি না কতটা ভালো হবে ঘিটা, তবে গন্ধটা খুব ভালো লাগছে। এখনও ডিসাইড করে নিয়ে যে ঘিটা নেব কিনা। আর মোয়াগুলো কত করে? এটা খুলে দেখান দেখি কেমন। 120, 10 টাকা করে পিস, 12 পিস আছে, 120 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনি পাবেনই, খুব ন্যাচারাল। আর তার সাথে রয়েছে এখানকার স্পেশাল খেজুরের রস, সেটা আমরা কালকে সকালে ট্রাই করব, যদি পাওয়া যায় তাহলে খেজুরের রস খাবো। বহুদিন খাইনি, ছোটোবেলায় খেতাম। রিসর্টে লাঞ্চ রেডি করতে বলে পায়ে হেঁটে আমরা চারপাশটা ঘুরে দেখবার জন্যে বেরিয়ে পড়লাম। আর 2-3 মিনিট হেঁটে আসতেই পৌঁছে গেলাম এরকমই সাররিয়েল একটা জায়গায়। এই
মৌসুনী কথাটা এসেছে মৌসুনী খাল থেকে। মনে করা হয় যে এখানে একটা সময় সরু একটা খাল ছিল বা জলের ধারা ছিল যার নাম ছিল মৌসুনী, এবং সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে মৌসুনী আইল্যান্ড। এবং কেন আইল্যান্ড? কারণ এর চারিদিকটা কিন্তু জল দিয়ে ঘেরা, মাঝখানে এটা ছোট্ট একটা দ্বীপ, যার বাঁ দিকে রয়েছে বকখালি এবং ডান দিকে রয়েছে গঙ্গাসাগর। আমি ম্যাপটা সাইডে দিয়ে দিলাম, দেখলে বুঝতে পারবেন যে সরু লম্বা আকৃতির এইটা একটা ছোট্ট দ্বীপ, এবং বকখালি এবং গঙ্গাসাগর দুটো মিলিয়ে একটা মাঝামাঝি টেক্সচার রয়েছে এই দ্বীপের। কারণ আমরা কিন্তু বকখালিতে সাদা বালির বীচ দেখেছি, গঙ্গাসাগরেও দেখেছি সাদা বালির বীচ, এখানে কিন্তু ওরকম সাদা বালির বীচ নেই। এই জায়গায় কিন্তু মাটি এবং বালি মিশ্রিত একটা বীচ রয়েছে, এবং ম্যানগ্রোভের এই যে আধিক্য বা ম্যানগ্রোভ দিয়ে ঘেরা পুরো সবুজের মধ্যে এই আইল্যান্ডটা রয়েছে, এটাই কিন্তু এর বিশেষত্ব। এবং আপনি যদি সত্যি চান যে শহরের কোলাহল, হর্নের শব্দ, ভিড় ভাট্টা সব কিছু থেকে পালিয়ে একদম নিজের সাথে নিজে কিছুটা সময় কাটিয়ে যাবেন, সপ্তাহান্তের ছুটি কাটাবেন, বন্ধুদের সাথে আসবেন বা পরিবারকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু হতে পারে এটা একদম দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশন। কারণ মাত্র কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বেই রয়েছে এরকমই স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা, মৌসুনী আইল্যান্ড। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 2:05। বসে গেছি আজকের লাঞ্চের টেবিলে। লাঞ্চে আজকে রয়েছে ভাত, ডাল, মুগের ডাল, তার সাথে আলু ভাজা, একদম বড় বড় করে বাড়ির মতো আলু ভাজা, বাঁধাকপির তরকারি, গলদা চিংড়ির মালাইকারি, এখানে কাতলা মাছের কালিয়া, পেঁয়াজ লঙ্কা, স্যালাড আসছে। তো আর কিছু চাই না, আর ভালোই খিদে পেয়েছে, কারণ সেরকম তো কিছু ব্রেকফাস্ট করা হয়নি, সেজন্য আমি আর দেরি করলাম না, শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। খাবারটা টেস্ট করে দেখি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব ঘরোয়া লাগছে। এটা হচ্ছে পুরো ওপেন ডাইনিং এরিয়া, ছাতা দেওয়া রয়েছে, এই রকম পরিবেশেই বসে খাওয়া, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা কিন্তু দারুণ। খুবই ভালো খেতে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, লঙ্কাটা বিরাট বড়, এই বড় লঙ্কাগুলো ঝাল হয় না কোনোদিন। বাঁধাকপিটাও ভালো, ডাল আলু ভাজা ভালো। এবার মাছের টেস্ট কীরকম সেটা খেয়ে তারপর বলবো। যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যদি আপনারা চান এখানে বারবিকিউ করতে পারেন, চিকেন বারবিকিউর জন্য সন্ধেবেলা এই মানে দুপুর টাইমে বা তার আগে বলে দিতে হবে, এবং খরচ হচ্ছে 1 কেজি মাংসের জন্য 500 টাকা। মানে ওনারা পুরো রেডি করে প্লেটে এখানে আপনাকে সার্ভ করবে, 1 কেজি মাংস 500 টাকা খরচ পড়বে। আর যদি আপনারা মনে করেন যে অল্প লাগবে, সেক্ষেত্রে 250 যদি হয় বা 500 যদি হয়, তাহলে কিন্তু চিকেন পকোড়া হিসাবে ওনারা দেবেন, অত কম পরিমাণের আর বারবিকিউ হবে না, সেক্ষেত্রে ওই 500 টাকা হিসাবেই খরচ পড়বে, মানে 500 নিলে 250 টাকা। আর রাত্রে যদি কেউ মনে করেন যে চিকেন খাবেন না, চিকেনের পরিবর্তে মাটন খাবেন, সেক্ষেত্রে আপনাদের যে প্যাকেজ তার সাথে 100 টাকা অ্যাড হবে, মানে কোনো চিকেনের টাকা মাইনাস যাবে না, কিন্তু চিকেনের পরিবর্তে মাটনটা আসবে। 100 টাকার পরিবর্তে আপনি মাটনের প্লেট পাবেন, তাতে 3 পিস মাটন থাকবে, 100 টাকা বেশি লাগবে। এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়ার খরচ। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে স্যালাড দিয়ে গেছে, আমি একটু এলোমেলো করে দিয়েছি। এবার এসছে চিংড়ি মাছের পালা। এই হচ্ছে চিংড়ি মাছ, বেশ বড় সাইজ, এবং মালাইকারিটা যা দারুণ সুন্দর রান্না হয়েছে না, একদম মনে হচ্ছে ঘরের তৈরি, এক্সট্রা কোনো মানে মশলা, কোনো স্পাইস নেই, কিন্তু অনবদ্য টেস্ট হয়েছে। আর যেহেতু টাটকা মাছের তো দারুণ। আর সেই সাথে কাতলাটাও দেখিয়ে দিই, এইরকম একটা পেটির পিস দিয়েছে, এতটা বড়, এই যে। ও তার মধ্যে আবার চাটনি দিয়ে গেছে, আবার পাঁপড় নিয়ে চলে এসছে, বাপরে কত কি খাবো। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখছি যে সূর্যি মামা প্রায় পাটে যেতে বসেছেন। এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 4টে, আর আমাদের এই রিসর্ট থেকে এত সুন্দর একটা সানসেট দেখা যাবে সেটা বুঝতেই পারছি, কারণ ডিরেক্ট ওয়েস্টে মুখটা রয়েছে, আর এখন এই পড়ন্তী সূর্যের আলো পড়ছে সাগরের জলে, তার যে রিফ্লেকশনটা তৈরি হয়েছে, অসম্ভব মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে। এখন কিন্তু একদম নির্জন নিরিবিলি জায়গাটা, কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ
আর পাখির ডাক, অসম্ভব ভালো লাগছে। তবে আমরা ভাবছি যে যেহেতু সবে 4টে বাজে, আমরা একটুখানি ম্যানগ্রোভের দিকটা থেকে ঘুরে আসি। ওই দিকটা পূর্ব দিক, ওই দিক থেকে সূর্যোদয়টা ভালো দেখা যাবে। ম্যানগ্রোভের থেকে ঘুরে এসে তারপর আবার আমরা এই সানসেটের এখানে চলে আসব। ঘুরতে ঘুরতে চলে এলাম আবার ম্যানগ্রোভের কাছে। ম্যানগ্রোভের ওই দিকটাতে তখন এসেছিলাম, মানে দুপুরবেলা এসেছিলাম, আর এখন এসেছি একেবারে পূর্ব পশ্চিমের সংযোগস্থল, যেটা সেখান থেকে বিস্তীর্ণ প্রান্তর সমুদ্রের দেখা যাচ্ছে। মানে একদিকে সূর্যাস্ত হচ্ছে আর একদিকে সূর্যোদয় হবে, সেই রকম একটা জায়গা। মানে আমার ডান দিকটা হচ্ছে পশ্চিম দিক আর বাঁ দিকটা হচ্ছে পূর্ব দিক। আমাদের হোটেল থেকে এই জায়গাটা মাত্র ওই 5 মিনিট মতোই লাগলো হেঁটে আসতে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর আজকে মেঘলা করে আছে বলে সানসেটটা ক্লিয়ার দেখা যাবে না হয়তো, কারণ দেখতেই পাচ্ছেন এখান থেকে মেঘের আড়ালে সূর্য উঁকি মারছে। সেই কারণে আমরা ভাবছি যে পুরো বিকেলটা এখানে কাটিয়ে সন্ধে করেই মানে ফিরবো রিসর্টে। এখান থেকে সোজা চলে গেলে একদম সমুদ্রের কাছাকাছি চলে যাওয়া যাবে। এখান থেকে কিন্তু সমুদ্রে নামা যায় না। এর ওপরে যে জায়গাটা করে দেওয়া রয়েছে, মানে বাঁধ মতো দেওয়া রয়েছে, এখান থেকে চারপাশটা দেখতে হবে। আর আমরা যেখানে নেমেছিলাম ওই দিকটাতে, ওখানে নামা যায়। ওখানে নেমে ওই ম্যানগ্রোভের জঙ্গলটাতে ঘুরে আসা যায়, নৌকাগুলোর কাছে যাওয়া যায়, ওইটা যাওয়া যায়। সাধারণত মৌসুমী নিয়ে যে ধরনের প্রশ্ন মানুষের মনে থাকে, সেই প্রশ্নগুলোর কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে বছরের কোন সময়ে এখানে আসবেন। অবশ্যই এখানে আসবার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। তার কারণ ওয়েদার খুব ভালো থাকে, দারুণ সুন্দরভাবে আপনারা জায়গাটার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে এখানে পরিবার নিয়ে আসতে পারবেন কি না। অবশ্যই পারবেন। এই জায়গা বা এই মৌসুমী আইল্যান্ড শুধুমাত্র কাপল ফ্রেন্ডলি যে তা নয়, এটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি, ফ্রেন্ডস ফ্রেন্ডলি। মানে আপনারা আপনাদের যাকে খুশি নিয়ে আসতে পারেন। চাইলে বাবা মাকে নিয়ে আসতে পারেন, চাইলে পরিবার নিয়ে আসতে পারেন, আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন, আবার বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই দ্বীপে নেটওয়ার্ক কীরকম থাকে। নেটওয়ার্ক কিন্তু আমি যেটা দেখছি এয়ারটেল, জিও, ভোডাফোন তিনটেই বাইরে বেশ স্ট্রং রয়েছে, কিন্তু হোটেলের ভিতরে যখন আমরা ঢুকছি তখন উইক হয়ে যাচ্ছে। যদিও আমাদের সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আমাদের হোটেলে কিন্তু ওয়াইফাই রয়েছে। আর চতুর্থ হচ্ছে এই আইল্যান্ড কতখানি নিরাপদ। নিরাপত্তার দিক থেকে আমি বলবো কোনো অসুবিধা নেই, বেশ নিরাপদ। এবং আপনি যদি নিজেরা আসেন এবং নিজেদের মতো থাকেন, কারোর সাথে ইন্টারাকশনে না যান, সন্ধ্যের পর বাইরে না থাকেন, সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। তাই চোখ বন্ধ করে আনন্দ করতে চলে আসুন সপ্তাহান্তে, ঘুরে যান বাড়ির কাছের দারুণ সুন্দর ঠিকানা মৌসুমী আইল্যান্ড থেকে। এখানে আসলে দিনটা এত তাড়াতাড়ি পার হয়ে যায় যে বোঝাই যায় না। এক্ষুনি এলাম আমরা এখানে, দেখতে দেখতে বিকেল 5:11 বেজে গেছে। আর ওদিকে তো সূর্যি মামা পাটের হলেই গেছে। মেঘলা থাকার জন্য আজকের একটা দুর্দান্ত সানসেট মিস করলাম, সেটা তো বুঝতেই পারলাম। যাই হোক, এখন ফেরার পথ ধরেছি এবং ফেরার পথে একদম এই ম্যানগ্রোভ আর বিচের পাশেই রয়েছে একটি মাত্র এরকম চায়ের ছোট্ট দোকান। এখান থেকে একটুখানি গরম গরম চা খাবো, তারপরে আমরা হাঁটা দেবো আমাদের হোটেলের দিকে। কতদিন এই দোকানটা? ও 1 বছর হয়েছে। আর এই বর্ষাকালে বা যখন খুব চলবে না, না বর্ষাকালে না, বাইরেটাতেই বসছি। আর এতে বলছি যে বর্ষাকালে এই জায়গাটা কি সব ডুবে টুবে যায়? বর্ষাকালে এই জায়গায় জল থই থই করবে। তাই? হ্যাঁ, পায়ে তোমার জল মারবে। তার জন্য আমার দোকান দেখেছো কিরকম? ও, জলটা আসলে পরে নিচে দিয়ে জলটা চলে যাবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। প্রত্যেক বছর তো ঝড়েই ভেঙে যায়। আচ্ছা, এইখানে যে ইয়াস, আমফান, ওইগুলো তো আমফান, বুলবুল, এগুলোতে আইলা, এগুলোতে কম হয়েছিল, মানে চালাটলা উড়ে গেছিল। ইয়াসে তো একদম পুরো বন্যা, পুরো মানে সব সব একদম শেষ হয়ে গেছিল। তারপরে আবার সেখান থেকে আবার শুরু। 6 মাস পরেই আমরা বাড়ি ফিরেছি। এখানে সবাই 6 মাস আপনারা বাড়িতে ছিলাম না। রাস্তার উপরে তাঁবু, কার রিসোর্টে একটু উঁচু জায়গা পেয়েছি, কার বাড়িতে, এরকমই ছিলাম। বাপরে। আচ্ছা, বলছি যে এইখানে হ্যাঁ হ্যাঁ চাটা দেখি। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এইখানে মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে এনারা এত লড়াইয়ের পরে, এত যুদ্ধের পরেও কি সুন্দর হাসি মুখে সহজ সরলভাবে জীবনটা কাটাচ্ছেন। এটাও কিন্তু বিরাট বড় একটা শিক্ষা। যাই হোক, এখানে আর একটু সময় কাটাই, তারপর এখান থেকে ফিরে যাব।
রিসর্টের সামনের রাস্তায় সন্ধেবেলা একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যের মৌসুমী বা রাতের মৌসুমীকে একটু বোঝার চেষ্টা করে আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। সন্ধেবেলা রিসর্টে ঢুকে তো প্রায় চমকে উঠলাম। আরে এটা কি আমাদেরই রিসর্ট নাকি? এত সুন্দর লাইট দিয়ে চারদিকটা সাজানো হয়েছে, আমি তো দেখে ভাবতেই পারছিলাম না যে আমি মৌসুমীতে আছি না অন্য কোথাও। সন্ধেবেলা ক্যাম্পে ঢুকে চারপাশের পরিবেশ দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম। এ তো ফাটাফাটি ব্যাপার, পুরো একটা পার্টি মোড চলছে পুরো মানে বিচটা জুড়ে। আর আমাদের ক্যাম্পও তার ব্যতিক্রম নয়। তবে একটা জিনিস দেখে যেটা ভালো লাগছে, এই ক্যাম্পে কিন্তু উচ্ছৃঙ্খলতাটা এখনও পর্যন্ত চোখে পড়েনি। আর চলে এসছে গরম গরম চা আর পকোড়া, সাথে এক্ষুনি কারেন্ট অফ হয়ে গিয়েছিল, এটাও খুব ভালো লাগলো দেখে। জেনারেটর রয়েছে, 30 সেকেন্ডের মধ্যে জেনারেটর অন হয়ে গেল এবং আবার চারিদিকে আলো জ্বলে গেল। এটা কিন্তু জেনারেটরেই এখন আলোটা জ্বলছে। চারিদিকটা দুর্দান্ত সাজানো গোছানো, সুন্দর একটা পরিবেশ। আর সেখানে এই শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া আর গরম গরম চা, আলাদাই মজা। ভালো করেছে পকোড়াটা, যদিও এটা ভেজ পকোড়া, বাঁধাকপি পেঁয়াজ দিয়ে করেছে। চাইলে এরা চিকেন পকোড়াও করে দেবে, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক রাত 10টা, আর আমরা বসে গেছি আজকে আমাদের ডিনার টেবিলে। ডিনারে আজকে আমরা নিয়েছি ভাত, ভাতের সাথে দিয়েছে ডাল, আলু ভাজা, এখানে চিকেন কষা আছে আর পেঁয়াজ লঙ্কা আছে। চাইলে এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, মানে ভাত অথবা রুটি দুটোর অপশান আছে। আগেও সেটা আমি মনে হয় বলেছিলাম। তো আমরা ভাতের অপশানই নিয়েছিলাম এবং ভাতের সাথে এই ডাল আলু ভাজা আর চিকেন কষা দিয়েছে। ডাল আলু ভাজা তো আলাদা করে মানে বলার কিছু নেই, আমরা দুপুরবেলায় খেয়েছি এবং সেটা যথেষ্ট ভালো লেগেছে, সেটা আগেই জানিয়েছিলাম। চিকেনটা খেয়ে দেখতে হবে যে চিকেনের টেস্টটা কীরকম। দেখে তো বেশ ভালো লাগছে। আর যেটা আমি বললাম এখানকার স্পেশালিটি, যে রান্নাবান্না কিন্তু বেশি মশলাদার নয়, কিন্তু সুন্দর একটা টেস্ট রয়েছে। তো আমি সেজন্য ডাল আলু ভাজা স্কিপ করে ডিরেক্ট চিকেনে চলে গেলাম। চিকেনটা দিয়েই একটু খেয়ে আপনাদের বলি। আর যেটা সবচেয়ে ভালো লাগছে, চিকেনে কিন্তু আলু দিয়েছে। আলু কিন্তু সচরাচর কোনো জায়গায় দেয় না চিকেনে। অ্যাজ এক্সপেক্টেড ভীষণই সুন্দর। চিকেনটা একদম ঘরোয়া, ওয়েল কুকড, নরম হয়ে গেছে চিকেনটা, এবং চিকেনের কিন্তু ওপরে স্কিনটাও রয়েছে, যার জন্য আরও বেশি টেস্ট এসছে। মানে অনেকটা দেশি চিকেনের মতোই টেস্ট এসছে। তো এই দিয়ে মোটামুটি আজকের ডিনার আমরা শেষ করি, আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। আজকের মতো আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। রাত 10টার পর মৌসুমী আইল্যান্ডটা যেন হঠাৎ নিজের ভিতরে ঢুকে পড়ে। দিনের সব কোলাহল, গান, ডিজে, চেঁচামেচি এক এক করে থেমে যায়। চারিদিকে নেমে আসে গভীর অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে শুধু একটাই শব্দ, সমুদ্রের নিঃশ্বাস। কেউ কথা বলে না, কেউ তাড়া দেয় না। এই মুহূর্তে মনে হয় সময় থেমে আছে, আর আমি শুধু প্রকৃতির সাথে একা। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, তো সকালবেলা ভেবেছিলাম যে ওই দিকটাতে গিয়ে সানরাইজ দেখব। ঘুম থেকে উঠে বেরোতে যাব, দেখছি গেটে তালা দেওয়া। তারপরে দাদাকে ফোন টোন করে দরজা ফরজা খোলালাম, কিন্তু ততক্ষণে সানরাইজ হয়ে অনেকটা সূর্য উঠে গেছে। তাই ভাবলাম যে সূর্য যখন উঠেই গেছে একটু বাদে যাই, একটু চা খেয়ে যাই। যাবার পথে এই দোকানে কালকেও আমরা চা খেয়েছি, আজকে সকালে 1 কাপ অলরেডি খাওয়া হয়ে গেছে, সেকেন্ড কাপ নিয়েছি। এত ভালো চাটা বানান, মানে এখান থেকে গেলেই একটা আলাদা মানে স্মেল পাওয়া যায় চায়ের, ঠিক আছে। এবং প্রচুর মানুষ আসেন এখানকার, এবং ট্যুরিস্ট প্রচুর মানুষ আসেন যারা জানেন এখানে চা খেতে। এখানে চা খেয়ে, চা বিস্কুট খেয়ে তারপরে আমরা সানরাইজের ওখানে আবার যাব। মানে সানরাইজ আর দেখা যাবে না, ওই জায়গাটাতে যাব সকালবেলা কেমন লাগে দেখতে। সকালবেলা চলে এসেছি সেই আমার প্রিয় জায়গা মৌসুমীতে, ম্যানগ্রোভ আর 2 নদীর সংযোগস্থলে। এখানে না আসলে সকালটা যে কি মিস করতাম সেটা কি বলবো।
একদম এইখান থেকে আমার সামনে থেকে সানরাইজটা হয়েছে। কিছুটা তো উঠেই গেছে, সেটা তো বললামই। নিচে কুয়াশাও আছে, এখনো পর্যন্ত নিচে কুয়াশা আছে, কিন্তু সকালে এখানে এসে কি যে অসম্ভব ভালো লাগছে, কি যে স্বর্গীয় লাগছে, এত ভালো অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যেখানে এতটা জায়গা, এতটা খোলা জায়গা, সেই জায়গাতে একজনও টুরিস্ট নেই, কোনো মানুষজন নেই, শুধু পাখির ডাক, সূর্যের মিঠে আলো, দুদিকে নদী আর মাঝখানে এই বিস্তীর্ণ প্রান্তর, চারপাশে ম্যানগ্রোভের সবুজ জঙ্গল। এটা এতটাই সুন্দর, এতটাই মায়াবী এবং এতটাই পবিত্র জায়গাটা যে সকালটা এখানে কাটাতেই হবে এবং সানরাইজটা কিন্তু এখান থেকে দেখতেই হবে এখানে আসলে। ঠিক আছে, আর একটা কথা যেটা গতকাল বলা হয়নি, সেটা হচ্ছে এই দিক থেকে যে নদীটা আসছে এটা কিন্তু চিনাই নদী, আর ডান দিকে রয়েছে মুড়িগঙ্গা। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে এই দুটো নদীর সংযোগস্থল এবং এখান থেকেই দুটো নদী মিলিত হয়ে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, যেটা বকখালিতে চলে গেছে। তো সেই কারণে বকখালি মানে বঙ্গোপসাগরটা কিন্তু এইখান থেকে খুব একটা দেখা যায় না, যেটা আমি ভুল করছিলাম গতকাল থেকে। আমি ভাবছিলাম যে এটাই হয়তো সাগর, কিন্তু এটা সাগর নয়, এবং সাগর থাকলে তাতে যে ঢেউটা থাকতো সেই জন্যই এখানে সেই মানে কোনো ঢেউ নেই, একদম শান্ত। দুটোই নদী, এটা হচ্ছে চিনাই নদী, এদিকে মুড়িগঙ্গা। আর মুড়িগঙ্গা আমরা যখন গঙ্গাসাগর থেকে ফিরেছিলাম সেই সময় দেখেছিলাম যে আমরা মুড়িগঙ্গার ওপর থেকে ফিরেছি। তো এই দুই নদীর সংযোগস্থলে অবস্থিত এই ম্যানগ্রোভের বালিয়াড়িটা কিন্তু সকালবেলা বিকেলবেলা আসার জন্য একেবারে মাস্ট জায়গা। মানে এখানে আসলে তবেই আপনি মৌসুমীর আসল বিউটিটা ঠিক বুঝতে পারবেন। আচ্ছা, এবার তো আপনাদেরকে এখানে থাকার যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেগুলি ডিটেলস দিয়ে দেবো। তবে তার আগে একটা কথা বলি, যদি আপনারা মনে করছেন যে মৌসুনী আইল্যান্ডে আসবেন এবং থাকবেন, সেক্ষেত্রে কিন্তু এখানকার হোটেলের সাথে ডিরেক্ট যোগাযোগ করে রুম পছন্দ করে বুক করে হয় আসুন, আদারওয়াইজ এখানে এসে দেখে বুঝে তারপরে বুক করুন। তার কারণ এখানকার অনেক হোটেল মালিকই বলছেন যে হুজুতের ঘাট বা যে ঘাটগুলি থেকে আপনারা আসছেন সেখানে অনেক দালাল রয়েছে, দালাল চক্রে পড়বেন না। অনেক টোটোওয়ালা রয়েছেন, তারা আপনাকে বোঝাবেন এটা ভালো না সেটা ভালো, এখানে চলুন ওখানে চলুন, মানে তারা কনভিন্স করবার চেষ্টা করবেন, সেইটা হতে দেবেন না। আপনারা নিজেরা হয় বুক করে আসুন, আদারওয়াইজ নিজেরা এসে দেখে বুক করুন। এরকম কারুর মানে চক্করে পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই খরচ বেশি হবে। আর একটা কথা যেটা না বললেই নয়, আমাদের মতো শান্তিপ্রিয় পর্যটক যারা, তাদের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় এই রকম জায়গায় আসলে, এই জায়গা সম্পর্কে কোনো কমপ্লেন্ট নেই, সবই ভালো, কিন্তু এখানকার 97% 98% ট্যুরিস্ট যেটা চান সেটা হচ্ছে উদ্দাম মিউজিক, উচ্ছৃঙ্খল একটা মানে পরিবেশ। সেটা হচ্ছে সন্ধ্যের ওই পর থেকে আর রাত 10টা পর্যন্ত। সেই জিনিসটা প্রচণ্ড একটা অসুবিধার জায়গা আমাদের মতো শান্তিপ্রিয় মানুষদের জন্য। যারা সেটাই পছন্দ করেন তাদের কিছু বলার নেই। এবার সেটা নিয়ে আপনি হোটেল মালিকদেরকে কমপ্লেন করতেও পারবেন না, মানে কারণ হচ্ছে ওনারা এখানকার সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে আসেন অনেক দূর থেকে, যেহেতু এটা একটা দ্বীপ, তো সে কারণে ওনাদের কিছু বলার থাকে না, তাহলে ওনাদের ব্যবসাটা চলবে না। কিন্তু আমরা যারা পর্যটক, আমরা যারা ঘুরতে আসছি, একটা জায়গার আনন্দ নিতে আসছি, সেখানে এসে যদি শুধুমাত্র মদ খেয়ে এতটা হুল্লোড়ি করব, এতটা উদ্দাম নৃত্য করব, আর এতটা ভোজপুরি গান চালিয়ে উল্টোপাল্টা গান চালিয়ে এরকম উচ্ছৃঙ্খল মুখ দিয়ে মানে ভাষা ব্যবহার করে এইগুলো করব, এটা তো কোনো মানে ট্যুরিস্ট বা দায়িত্বশীল কোনো নাগরিকের মতো কথা হলো না। আপনিও এখানে পয়সা দিয়ে ঘুরতে আসছেন, বাকি ট্যুরিস্টরাও আসছেন, তো সেক্ষেত্রে সেটা আমার মনে হয় নিজেদের সচেতনতার ব্যাপার। নিজেরা যদি এই ব্যাপারে একটু সচেতন হই, তাহলে এখানকার পরিবেশটা হয়তো আরও একটু ভালো হবে মানুষদের জন্য। ব্যাস এটুকুই বলার। এবার চলুন দেখে নিই এখানকার থাকার যে সমস্ত অপশানগুলি রয়েছে সেইগুলি। গতকাল এই দাদা আমাদের সাথে কথা বলে গিয়েছিলেন, যোগাযোগ করে গিয়েছিলেন, আর আজ সকাল সকাল উনি চলে এসেছেন খেজুরের রস নিয়ে। এটা মারাত্মক লোভনীয় একটা জিনিস, কোন ছোটোবেলায় খেয়েছিলাম। বেশ 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 বেশ, এই যে উফ, মানে অমৃত, অসাধারণ, দারুণ লাগলো খেয়ে।
এই কটার সময় কাটা হয়েছে? ভোর 3টে। প্রতিদিন কাটা হয়? 1 গ্লাস 20 টাকা, 5 গ্লাসে একটা ফ্রি, 6 গ্লাস 100। 5 গ্লাসে একটা ফ্রি, 6 গ্লাস 100 টাকা। অসাধারণ খেতে। আপনারা যদি আসেন, আমি দাদার ফোন নাম্বার দিয়ে রাখবো, ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনার হোটেলে এসে সকালবেলা খেজুরের রস দিয়ে যাবেন। ব্যাস, ঠিক আছে। এবারে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে পরপর রয়েছে এখানকার বিচ ক্যাম্পগুলো বা আইল্যান্ডের ক্যাম্পগুলো মোটামুটি মোরলেস কাছাকাছি। কারোর ভেতরের জায়গা বেশি, কারোর কম, কারোর ফেসিলিটি একটু বেশি, কারোর কম। তো আমরা যেগুলো ভালো লাগছে সেগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। আপনারা ফোন করে যাচাই করে তবেই কিন্তু আসবেন নিজেদের দায়িত্বে। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে রয়েছে হানি ডিউ বিচ ক্যাম্প, নাম্বার এখানে দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবেন। এইখানে অনেকগুলো বিচ ক্যাম্পে যাওয়ার রাস্তা। তো এখানকার সবচেয়ে বড় যেটা রয়েছে আনন্দধারা বিচ ক্যাম্প, আনন্দধারা প্রজেক্ট, নাম্বার রয়েছে। তার সাথে সাথে এখানে এনজয় পার্ক রয়েছে, তারও নাম্বার রয়েছে। আর নিচে রয়েছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এই 3টে বিচ ক্যাম্পেই যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আর এখানে একটা মাছের আড়তও রয়েছে। এখানে রয়েছে বালুচরি বিচ ক্যাম্প, যার 2টো ফোন নাম্বার রয়েছে, এসি নন এসি রুম, টেন্ট সবই আছে এখানেও। এখন দেখাচ্ছি এখানকার আরও একটি খুব ভালো রিসর্ট, সোনার বাংলা রিসর্ট, ফোন নাম্বার 6297203990। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে হুজরুতের বা হুজ্জাইদ ঘাটের দিকে। বাঁ দিক বরাবর পুরো সমুদ্র, আর যেটা বলছিলাম বাঁ দিক বরাবরই কিন্তু রয়েছে সবকটি বিচ ক্যাম্প বা রিসর্টগুলি। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। ডান দিকে রয়েছে মাটির বাড়ি, গ্রামের বাড়ি, ছোটোখাটো দোকান, আর বাঁ দিকে এইরকম বিচ ক্যাম্প। যেমন সামনে রয়েছে একটা বিচ ক্যাম্প, মধুবন বিচ ক্যাম্প। এই হচ্ছে 2টো ফোন নাম্বার। এখান থেকেই একদম সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর। আচ্ছা, আমাদের সিল্যান্ড, তারপরে মধুবন এবং ঠিক তারপরেই রয়েছে এই লাইনেই অ্যাচিভার্স নেস্ট। এটা খুব ভালো, কালকে দেখছিলাম এখানে বেশ ভালো লাইট ফাইট জ্বলছে, বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগছিল। এই অ্যাচিভার্স নেস্টের একেবারে পাশে রয়েছে অন্নপূর্ণা রিসর্ট। এইটা কিন্তু আমার বাইরে থেকে কালকে দেখেও খুব পছন্দ হয়েছিল। যেহেতু আমরা বুক করে আসিনি, যদি যেখানে আছি সেটা পছন্দ না হতো হয়তো এখানে আসতাম, কারণ এখানে ঘরগুলো বেশ সুন্দর, সিস্টেমেটিক মনে হচ্ছিল। আচ্ছা, এইটা হচ্ছে নীল নির্জনে ক্যাম্পের রাস্তা। এটা একেবারেই ওই অন্নপূর্ণা রিসর্টের পাশে। এটিও বেশ ভালো, একদম সুন্দর সি ফেসিং, টেন্ট রয়েছে, ঘর রয়েছে, আর এই হলো ফোন নাম্বার। আচ্ছা, এই রাস্তা দিয়ে অটো করে আপনারা আসবেন, মানে টোটো করে সোজা ওই দিকে চলে যাচ্ছি আমরা। আর ঠিক একদম এই কোণে রয়েছে 2টো পাশাপাশি বিচ ক্যাম্প। এটা রয়েছে মৌসুনি বালিয়াড়া বিচ ক্যাম্প, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প, যেটার ফোন নাম্বার দেওয়া নেই। আচ্ছা, এইখানে রয়েছে আরও একটি রিসর্ট, অপরাজিতা বিচ রিসর্ট। মাঝামাঝি জায়গাতেই এটা রয়েছে, ফোন নাম্বারও 2খানা রয়েছে বোর্ডে। আর এই একদম সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। এখন 10টা বাজে, বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। একটু দেরি করেই ব্রেকফাস্টটা করলাম, এসে সমুদ্রের হাওয়া খেতে খেতে একটুখানি চা বিস্কুট খেলাম। এত ভালো লাগছে সকালবেলাটা। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন একদম সাদা সাদা গরম গরম ফুলকো লুচি। লুচিটা এত সুন্দর দেখতে, কি বলবো, দেখে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেখেই যাই। তার সাথে এরকম সাদা আলু তরকারি কালো জিরে দিয়ে, অসাধারণ। তার সাথে এরকম একটা ডিম সিদ্ধ, আহা, আর কি চাই। কি নরম হয়েছে লুচিটা। আমার মা যে লুচিটা করে না, অনেকটা এরকম একদম মায়ের মতো হয়েছে লুচিটা দেখতে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। টেস্ট খুব সুন্দর, দারুণ টেস্ট, খুবই ভালো লাগলো। মোটামুটি এই হোটেলে বা এই বিচ ক্যাম্পে থাকা এবং খাওয়া দুটোর অভিজ্ঞতাই কিন্তু খুব ভালো। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে এখানে আসবেন, এখানে এসে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কথা বলবেন যে আপনারা এই চ্যানেলের ভিডিও দেখে এসছেন।
বা ভিডিওটা খুলে দেখাবেন দাদাকে যে অমুক চ্যানেলের ভিডিওটা দেখে এসেছি, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। আর যে তথ্যটা এতক্ষণ বলা হয়নি, এই রিসর্টটি কিন্তু সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার অধীনে রয়েছে। মৌসুমী থেকে আমাদের বিদায়কাল আসন্ন। বিদায় বেলায় সত্যি মনটা কিন্তু একটু হলেও ভারাক্রান্ত লাগছে, কারণ এখন সব ট্যুরিস্ট চলে গেছে আর এখন এই সময় ক্যাম্পটা এত শান্ত নির্জন আর শুধু ঢেউয়ের আওয়াজ, এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মানে এরপরে যদি আসি আমি এরকম উইকডেজেই আসবো, তাহলে সত্যিকারের আরও শান্তিতে এই জায়গাটাকে উপভোগ করতে পারবো। তো এখান থেকে ফেরার জন্য 3টে ঘাট রয়েছে। গতকাল আমরা যেখান থেকে এসেছি উজ্জাইদ ঘাট, আর তাছাড়া আরও যে 2টি ঘাট রয়েছে, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট আর একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। বাগডাঙ্গা ঘাটে যেতে 150 টাকা ভাড়া পড়বে, পাতিবুনিয়াতে যেতে 125 টাকা, আর হুজ্জায়েত ঘাটে যেতে ভাড়া পড়বে 175 টাকা। তো হুজ্জায়েত তার থেকেই আমরা এসেছি আর ফিরবো আমরা হুজ্জায়েতেই, কারণ ওইখানে রাস্তাটা ভালো আর বাকি দুটো রাস্তাটা অতটা ভালো নয়। তো এই মোটামুটি ছিল আমাদের মৌসুমীর গল্প। আর এখন যাবার সময় আমাদের এই জায়গা থেকে সোজা উল্টো দিকে জম্মু দ্বীপটা দেখা যাচ্ছে। সকালবেলা কুয়াশা ছিল বলে অতটা পরিষ্কার দেখা যায়নি। সামনে যদি এই দৃশ্য থাকে ছেড়ে যেতে ইচ্ছা করে আপনারাই বলুন, কিন্তু কি আর করা, যেতে তো হবেই। তবে যাব আবার ফিরে আসার জন্য, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, এটা কথা দিয়ে গেলাম। এন্টারপ্রাইজ চলে এসেছি আপনার এলাকায়। চপ্পল পাবেন, জুতো পাবেন। টাটা। ফেরার পথে নামখানা স্টেশন থেকে ধরে নিয়েছিলাম দুপুর 3টের 34925 নামখানা শিয়ালদা লোকাল। তবে একটাই বাঁচোয়া, ফেরার পথে আর অত ভিড় হয়নি, আমরা বসেই আসতে পেরেছিলাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে নতুন আরেকটি ভ্রমণ কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।